আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি একটা 2 পাউন্ড ওজনের অরেঞ্জ স্পঞ্জ কেকের A to Z রেসিপি শেয়ার করব। যারা কেক খেতে ভালোবাসেন তারা কিন্তু খুব সহজেই এই কেকটি বানিয়ে উপভোগ করতে পারেন, কারণ এই কেকটিতে স্লাইস করার কোনো ঝামেলা নেই আর ফিনিশিংয়েরও তেমন কোনো ঝামেলা নেই। তো চলুন শুরু করি ভিডিও। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এর জন্য আমার লাগবে 1 কাপ ময়দা। আমি এখানে কাপটা একদম সমান সমান করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব। বেশ কয়েকবার আমি চেলে নেব। আপনারা অবশ্যই এটাকে কয়েকবার চেলে নেবেন। এটা যত বেশিবার চেলে নেবেন ততই কিন্তু আপনাদের কেক ফ্লাফি হবে, সফট হবে। কারণ এভাবে চেলে নেওয়ার কারণে এই ময়দার মিশ্রণের মধ্যে কিন্তু এয়ার ক্রিয়েট হয়। তো এটাকে একপাশে রেখে দিচ্ছি। আমি এখন ডিমের ম্যারিনেডটা তৈরি করে নেব। 2 পাউন্ড কেকের জন্য আমার লাগবে 4টা ডিম। এই যেরকম বড় বড় সাইজের ডিমগুলো আমি ব্যবহার করছি, যেহেতু ময়দাটা আমি কাপ ভরে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু 4টা ডিম আমি বড় বড় আকৃতির নেব। ছোট ডিমগুলি সাধারণত 50 গ্রামের হয় আর বড় যে ডিমগুলি এগুলো সাধারণত 55 থেকে 60 গ্রামের হয়। তো আমি বড় ডিমগুলি ব্যবহার করছি। আপনারা ছোট ডিম ব্যবহার করলে সেক্ষেত্রে ময়দাটা 1 কাপ নিয়ে সেখান থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে রাখবেন, তাহলেই পারফেক্ট হবে। আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 কাপ চিনি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেক পরে দেব। এখন বিটারের স্পিড মিডিয়ামে রেখে চিনিটা সম্পূর্ণরূপে গলে না যাওয়া পর্যন্ত আমি এই ডিমের ম্যারিনেডকে বিট করে নেব। আমার বিটারে কিন্তু 6 পর্যন্ত স্পিড দেওয়া আছে, আমি 4 দিয়ে করছি। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে বাকি অর্ধেক চিনিও আমি দিয়ে দিলাম। একইভাবে এটাও সম্পূর্ণরূপে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে হবে। তো আমার ডিমের ম্যারিনেডটাই হয়ে এসেছে। ম্যারিনেডটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য ওপর থেকে একটু ম্যারিনেড বাটির ডিমের ফোমের মধ্যে ফেলে দেখবেন। সেটা যদি সম্পূর্ণরূপে মিশে না যায়, কিছু সময় এটা যদি স্থায়ী থাকে, তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে কুসুমগুলো দিয়ে দিলাম 1 চা চামচ অরেঞ্জ ইমালশন বা অরেঞ্জ পেস্ট আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এই পর্যায়ে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড বিট করে নেব আমি। এখানে কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। আর এই পর্যায়ে আমি কিন্তু ওভেনটাকে প্রি হিট করতে রেখে দিয়েছি। মানে যে তাপমাত্রায় আমি কেকটা বেক করব সেই একই তাপমাত্রায় একই প্রসেসে ওভেনটাকে আমি প্রি হিট করতে রেখে দিয়েছি। ডিমের ম্যারিনেড পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই যে কিছু একটা বিটারটা উঠিয়ে কিছু একটা লিখবেন, সেটা যদি কয়েক সেকেন্ড স্থায়ী হয় তাহলে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। তো শুকনো উপকরণ অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। বিটারের কাঁটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে ধীরে ধীরে এটা মিশিয়ে নেব। সবটুকু ময়দা একেবারে দিয়েও করা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগে, মিশতে চায় না সহজে। এক্ষেত্রে ডিমের যে ফোমটা এটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা নতুন বেকিং শিখছেন তারা এরকম 2 বা 3 ধাপে ধাপে দেবেন, তাহলে দেখবেন এগুলো খুব ইজিলি মিশে যাচ্ছে আর ডিমের ফোমটাও নষ্ট হবে না। তো শেষের দিকে যে নিচ থেকে একটু ব্যাটার এরকম উঠিয়ে দেখবেন, কারণ অনেক সময় কিন্তু নিচের দিকে ময়দা জমা হয়ে থাকে। তো আমি একটা 10 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি। এটার মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। তেল ব্রাশ না করাই ভালো। তেল ব্রাশ করলে কিন্তু অনেক সময় কেকটা হয়ে যাওয়ার পর মাঝখানটা দেবে যায়। তো তেলটা অ্যাভয়েড করাই ভালো স্পঞ্জ কেকের ক্ষেত্রে। তো উপর দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি এরকম প্লেন করে দিচ্ছি। একটা সাসলিকের কাঠি দিয়ে এরকম জিগজ্যাগ করে নেবেন, তাহলে এর ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকলে সেগুলো ফিল আপ হয়ে যাবে, কোনো এয়ার বাবল থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। আর অবশ্যই এরকম উপর নিচ কয়েকবার ট্যাপ করে তারপর এটাকে আমি ওভেনের মধ্যে দেব। এই যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট 1 করে 15 মিনিটের জন্য এটাকে আমি বেক করতে দেবো। যে সমান চিহ্নর মতো এখানে দিয়ে 15 মিনিটের জন্য এটাকে বেক হতে দেব। যেহেতু এটা একদম ফ্ল্যাট কেক,
15 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার কেকটা কিন্তু হয়ে গেছে, দেখুন এটা পরিষ্কার এসেছে। এখন এই গরম কেকটা ওভেনের মধ্যে আমি রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর এটাকে বের করে র্যাপিং পেপার দিয়ে আমি মুড়িয়ে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়। তো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি বেকিং পেপারটা খুলে নেব। দেখুন এটা কতটা সফট হয়েছে, কোথাও কিন্তু দেবেও যায়নি, একদম ফোমের মতো নরম হয়েছে এটা। তো আজকের কেকটা কিন্তু আমি কোনো স্লাইস করব না, এরকম কেকের উপরেই আমি শুধু ক্রিম লাগিয়ে নেব সুগার সিরাপ দিয়ে। তো আমি এখন ক্রিমটা বানিয়ে নেব। আমি ভিভো হুইপ ক্রিমটা ইউজ করছি এখানে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্যবহারের আগে অবশ্যই এরকম একটু ঝাঁকিয়ে নেবেন, কারণ অনেক সময় উপরের দিকে একদম লিকুইড, ক্রিমটা খুব লিকুইড থাকে, নিচের দিকে মানে বেশি ঘন ক্রিম থাকে। তো বিটার স্পিড মিডিয়ামে দিয়ে আমি শুধু ক্রিমটাকেই 1 মিনিটের মতো একটু বিট করে নেব। যখন এটা একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব আইসিং সুগার। আইসিং সুগারটা কতটুকু দিতে হবে সেরকম কোনো পারফেক্ট রেশিও কিন্তু নেই, আপনারা চেখে দেখে কম মনে হলে আবারও একটু দিয়ে দেবেন। তো কিছুক্ষণ বিট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ অরেঞ্জ ইমালশন আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ক্রিম খেতে অনেক মজা হয় আর ক্রিমটা খুব দ্রুত স্টিফও হয়ে যায়। তো শেষের দিকে যখন ক্রিমটা হয়ে যাবে তার আগ দিয়ে দেখবেন যে ক্রিমের মধ্যে এরকম একটা ভাঁজ ভাঁজ চলে এসেছে, ক্রিমটা অনেক ঘন হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে যাবে, মানে বিট করতে হাতের মধ্যে একটা প্রেশার ফিল হবে, শক্তি লাগবে বিট করার সময়। এই যে দেখুন কীরকম ভাঁজ ভাঁজ পড়ে গেছে ক্রিমের মধ্যে, ক্রিমটা কিন্তু আমার হয়ে গেছে বিট করা। আর ক্রিমগুলো একদম বিটারের মানে কাটার সাথে একদম পেঁচিয়ে পেঁচিয়ে যাবে শেষের দিকে যখন এটা হয়ে যাবে ক্রিমটা। দেখুন কোনো ধরনের সফট পিক বা স্টিপ পিক কিছু কিন্তু দেখা যাচ্ছে না, একদম বিটারের কাটার গায়ে গোল হয়ে লেগে আছে। আর এটা পারফেক্ট হয়েছে কিনা, মানে ওভারবিট হয়ে যায়নি সেটা কিভাবে বুঝবেন? এই যে ক্রিমের গায়ে স্প্যাচুলা দিয়ে দাগ কাটবেন, যদি এটা একদম স্মুথ আসে তাহলে বুঝবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। যদি এয়ার বাবল দেখা যায় সেক্ষেত্রে বুঝবেন এটা ওভারবিট হয়ে গেছে। তখন 2-3 ফোঁটা দুধ বা পানি অ্যাড করে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি কেকটাকে কেক বোর্ডের উপর বসিয়ে নিয়েছি, এর উপর আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটাতে আমি চিনি, পানি আর একটু অরেঞ্জ ইমালশন মিশিয়ে দিয়েছি, যেহেতু অরেঞ্জ কেক ইমালশন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই অরেঞ্জ ইমালশনের ঘ্রাণটা খুবই সুন্দর, মানে অরেঞ্জ কেকটা বেক করলে সারা ঘর একদম অরেঞ্জের গন্ধে কিন্তু একদম মোমো করে। তো এক্ষেত্রে আমি কিন্তু একটু মোটা করেই ক্রিমের লেয়ারটা দিচ্ছি, কারণ আমি এখানে কোনো স্লাইস করিনি, ভেতরে কোনো ক্রিম নেই। তো ওপরের যে লেয়ারটা এটাকে আমি একটু মোটা করে দেব। আর 4 সাইডেও তেমন কোনো ফিনিশিং করব না, কারণ 4 সাইডে আমি নজল দিয়ে ডিজাইন করব। উপরের ভাগটা একটু হালকা করে সমান করে নিয়েছি। এখন আমি এরপর দিয়ে দেব অরেঞ্জ পাইপিং জেল। এটা রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, বা আপনারা কেউ জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা একটা জেলির মতো একটু ভালো করে ফেটিয়ে আমি কেকের উপর ঢেলে দিলাম। আর যে প্যালেট নাইফ দিয়ে এটাকে জাস্ট একটু ছড়িয়ে দিতে হবে। এটা না দিলেও কিন্তু অরেঞ্জ কেক খেতে এমনিতেই অনেক মজা হয়, তারপরে দিলে একটু মানে দেখতেও সুন্দর হয়, খেতে আর একটু বেশি মজা হয়। তো পুরো কেকে আমি এটাকে স্প্রেড করে দিয়েছি, আর উপর দিয়ে যে কিছুটা মালটা স্লাইস করে দিয়েছি আর কিছু সুগার বল আমি ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। একটা 2D নজেল নিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা আশা করি সবাই পারেন, যারা মানে বেকিংয়ের কাজ করেন বা যারা শিখছেন সবাই এই ডিজাইনটা পারেন, কারণ এটি খুবই সহজ। জাস্ট নজেলটা কেকের গায়ের মধ্যে রেখে হালকা করে একটু চাপ দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর এই ছোটো ছোটো ফুলগুলি হয়ে যায়। এভাবে আমি পুরো কেকটাতেই করে নিয়েছি। দেখুন এটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেওয়া সিলেক্ট করে রাখবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।